সময়টা 60-এর দশক। বাংলায় কংগ্রেসের সরকার। শহরের 80% ফুটপাত উদ্ধারে তৎপর হয়েছিল কংগ্রেসের সরকার। বিরোধিতায় সরব হয়েছিল সিপিএম তথা বামেরা। সালটা 1996। বাংলায় তখন সিপিএম তথা বামফ্রন্টের সরকার। অপারেশন সানশাইন বুলডোজারে গুড়িয়ে দেওয়া হয়েছিল হকারদের দোকানঘর। প্রতিবাদে সরব হয়েছিলেন সেই সময়ের বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এরপর সময় 2024। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কলকাতা থেকে কোচবিহার বুলডোজার চালিয়ে উচ্ছেদ করা হয় হকার। সময়ের এই ক্রোনোলজি প্রমাণ করছে শাসক সে কংগ্রেস হোক কিংবা সিপিএম কিংবা তৃণমূল কংগ্রেস, সবার আমলেই হকার উচ্ছেদ হয়েছে, চলেছে বুলডোজার। প্রশ্ন হচ্ছে, বর্তমানে বাংলায় ক্ষমতায় এসে বিজেপি সরকার যখন সেই একই হকার উচ্ছেদ করছে, তখন এই রাজনৈতিক দলগুলোর কি প্রশ্ন করার বা তার বিরোধিতা করার নৈতিক অধিকার আছে? প্রশ্ন হচ্ছে, বারবার ক্ষমতাসীন শাসক দল হকার উচ্ছেদ করতে বাধ্য হয় কেন? কেনই বা পূর্বের সরকারগুলো হকার উচ্ছেদ করেও হকার সমস্যার সমাধান করতে পারেনি? এখন যে মানবিকতার বুলি কপচানো হচ্ছে ওই বাম কিংবা তৃণমূলের তরফে, তাদের 34 এবং 15 মানে মোট 49 বছরে সেই মানবিকতার খাতিরেই এই হকারদের সমস্যার সমাধান কেন করা হয়নি? তবে কি হকার সমস্যার সমাধান নয়, আসলে কংগ্রেস, সিপিএম এবং তৃণমূল সবার কাছেই এই হকাররা ছিল ভোট ব্যাংক। মানবিকতার ধ্বজা উড়িয়ে তাদের ভোট পাওয়ার চেষ্টা করা হয়েছে। জানেন কি, এই পথের বিক্রেতাদের জন্য দেশের একটি আইন আছে। কেন সেই পথ বিক্রেতা আইন 2014 কার্যকর করা হলো না এতদিন? প্রশ্ন অবশ্য এটাও যে আজ যে হকার উচ্ছেদ হচ্ছে তা কতটা নৈতিক? হকারদের দীর্ঘদিনের সমস্যা কি এই উচ্ছেদের মাধ্যমে সমাধান সম্ভব? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গের মসনদে বিজেপি সরকার আসতেই একাধিক স্টেশনে চলছে বেআইনি হকার উচ্ছেদ অভিযান। তালিকায় রয়েছে হাওড়া থেকে শিয়ালদা, দমদম থেকে উত্তরপাড়া। এই সমস্ত স্টেশনের প্ল্যাটফর্মে অবৈধ হকারদের দোকান ভেঙে সরিয়ে দেওয়া হয়েছে। স্টেশনের বাইরের রাস্তাতে অবৈধ দোকান উচ্ছেদ অভিযানে চলছে বুলডোজার। রেলের তরফে অভিযোগ, স্টেশনের বাইরের রাস্তাও আটকে দোকান বানিয়ে ব্যবসা চলত। রাস্তার পরিসর ছোট হয়ে যাওয়ায় মানুষজনদের চলাফেরায় সমস্যা দেখা দিত। রেলের দাবি, নোটিশ দেওয়ার পরেও ব্যবসায়ীরা সেখান থেকে সরছিল না। তবে রাতারাতি এই সমস্ত হকাররা রুটি রুজির রোজগারের হারিয়ে ফেলায় অনেকেই আবার ওই বিজেপি সরকারের কিছুটা বিরোধিতা করছে বা প্রতিবাদ করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই বেআইনি হকার উচ্ছেদ কি এই প্রথম? এত হকার এতদিন বেআইনিভাবে ছিলই বা কিভাবে? তাহলে চলুন একটু ইতিহাসে ফেরা যাক। দেশভাগের পর পূর্ব পাকিস্তান থেকে আসা লক্ষ লক্ষ উদ্বাস্তু মানুষ জীবন ধারণের তাগিদে কলকাতার ফুটপাতগুলোতে ছোটখাটো ব্যবসা বা হকারি শুরু করেন। আর এর ফলেই 60-এর দশকে কলকাতার প্রায় 80% ফুটপাত ওই হকারদের নিয়ন্ত্রণে চলে যায়। ঠিক সেই সময় শহরের যানজট নিয়ন্ত্রণ এবং সৌন্দর্য ফিরিয়ে আনার জন্য তৎকালীন মুখ্যমন্ত্রী প্রফুল্ল চন্দ্র সেনের নেতৃত্বে কংগ্রেস সরকার ফুটপাত খালি করার জন্য অপারেশন হকার নাম দিয়ে বড় ধরনের উচ্ছেদ অভিযান শুরু করে। এই উচ্ছেদের বিরুদ্ধে সরাসরি হকারদের পাশে দাঁড়ায় তৎকালীন প্রধান বিরোধী দল সিপিআইএম তথা অন্যান্য বামপন্থী দলগুলো। বামপন্থীদের প্রধান দাবি ছিল, বিকল্প কর্মসংস্থান বা পুনর্বাসন ছাড়া রাষ্ট্র কোনোভাবেই গরিব মানুষদের রুটি রুজি কেড়ে নিতে পারে না। সে সময় বামেদের এই বিরোধিতার কারণে কংগ্রেস সরকার হকার উচ্ছেদ প্রক্রিয়া পুরোপুরি সম্পন্ন করতে পারেনি। এখানে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে সেই সময় অর্থাৎ ওই 60-এর দশকে হকারদের ওপর এই উচ্ছেদ এবং বামপন্থীদের সুসংগঠিত প্রতিরোধ 1967 সালে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের পরাজয় ডেকে এনেছিল এবং বাংলায় প্রথম অকংগ্রেসীয় যুক্ত ফ্রন্ট সরকার গঠনে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। কিন্তু যে বামপন্থীরা 60-এর দশকে হকার উচ্ছেদের তীব্র বিরোধিতা করেছিল, তারাই ক্ষমতায় আসার 19 বছরের মাথায় 1996 সালে অপারেশন সানশাইন নামে কলকাতার ইতিহাসে সবচেয়ে বড় হকার উচ্ছেদ অভিযান চালিয়েছিল। সে প্রসঙ্গে পরে আসছি, কারণ এর আগেও 1981 সালে শিয়ালদা ফ্লাইওভারের মতন মেগা প্রজেক্টের স্বার্থে শিয়ালদা স্টেশন সংলগ্ন এলাকায় অভিযান ছিল বামফ্রন্ট সরকারের আমলে প্রথম হকার উচ্ছেদ অভিযান।
1981 সালে পুলিশ প্রশাসন এবং কেএমসির যৌথ উদ্যোগে শিয়ালদা স্টেশন চত্বর, মহাত্মা গান্ধী রোড, বউবাজার স্ট্রিটের সংলগ্ন এলাকা এবং প্রস্তাবিত ফ্লাইওভারের নিচের বিশাল এলাকা জুড়ে ওই হকার উচ্ছেদ চালানো হয়েছিল। তবে পরে ওই উচ্ছেদ হওয়া হকারদের একাংশকে ফ্লাইওভার সংলগ্ন সুনির্দিষ্ট জায়গায় ব্যবসার লাইসেন্স এবং পুনর্বাসন দেওয়া হয়েছিল, আর এর ফলেই জন্ম নিয়েছিল কলকাতার বিখ্যাত শিশির মার্কেট। এরপর 1996 সালে আরও বড় স্তরে একেবারে অপারেশন সানশাইন পরিচালনা করা হয়, আর এই অপারেশন সানশাইন ছিল কলকাতার ইতিহাসে হকার উচ্ছেদের সবচেয়ে বড়, নজিরবিহীন এবং বিতর্কিত অধ্যায়। আসলে 90-এর দশকের মাঝামাঝি সময়ে কলকাতা, হাতিবাগান, গড়িয়াহাট, শ্যামবাজার এবং নিউ মার্কেটের মতন প্রধান বাণিজ্যিক এলাকার ফুটপাতগুলো জবরদখলে সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়েছিল। পথচারীদের বাধ্য হয়ে মূল রাস্তা দিয়ে হাঁটতে হতো, যার ফলে তীব্র যানজট এবং নিত্যদিন দুর্ঘটনা লেগেই ছিল। মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকার রাজ্যকে শিল্পায়নের দিকে নিয়ে যাওয়ার জন্য এবং বিদেশি বিনিয়োগ টানার জন্য কলকাতার ভোল বদল করতে চেয়েছিল। বামফ্রন্টের তৎকালীন প্রভাবশালী এবং দাপুটে মন্ত্রী সুভাষ চক্রবর্তী এবং কলকাতা পুরসভার তৎকালীন মেয়র কান্তি গাঙ্গুলির সরাসরি তত্ত্বাবধানে এই অপারেশন চলেছিল। কলকাতা পুলিশ, কমব্যাট ফোর্স এবং কেএমসির শত শত কর্মী বুলডোজার নিয়ে একযোগে 21টি প্রধান রাস্তায় নামে। হকারদের চোখের সামনে তাদের সাজানো দোকান, লক্ষ লক্ষ টাকার মালপত্র গুড়িয়ে ট্রাকে তুলে নিয়ে যাওয়া হয়। রাতারাতি হাজার হাজার পরিবার জীবিকা হারিয়ে চরম সংকটে পড়েছিল। সেই সময় আর্থিক অনটনে এবং মানসিক অবসাদে প্রায় 18 জন হকার আত্মহত্যা করেছিলেন বলে দাবি করা হয়। বাম আমলের এই অপারেশন সানশাইনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তুলেছিলেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তীতে উচ্ছেদ হওয়া প্রায় 7,000 হকারকে পুনর্বাসন দেওয়ার জন্য পৌর সংস্থা কোটি কোটি টাকা খরচ করে কিছু নতুন মার্কেট কমপ্লেক্স তৈরি করলেও পরিকাঠামোগত ত্রুটির কারণে হকাররা সেখানে ব্যবসা করতে রাজি হয়নি। স্বাভাবিকভাবেই বিকল্প ব্যবস্থা না থাকায় অভিযানের কয়েক বছর পর থেকেই হকাররা ধীরে ধীরে আবার একটু করে ওই রাজনৈতিক ছত্রছায়ায় পুরনো ফুটপাতগুলোকে আবার নতুন করে দখল করা শুরু করে। ভোট বড় বালাই। যে বামপন্থীরা আজ হকারদের দুঃখে কেঁদে ভাসাচ্ছেন, সোশ্যাল মিডিয়া তোলপাড় করছেন, হকারদের কথা ভেবে একেবারে কুমিরের কান্নায় কলকাতা ভাসিয়ে ফেলছেন, তারা কি এই সমস্ত একেবারে বেমালুম ভুলে গেলেন? আবার দেখুন, যে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী হিসেবে সেদিন ওই অপারেশন সানশাইনের সমালোচনা করেছিলেন, সেই তিনিই আবার ক্ষমতায় এসে 2024 সালে লোকসভা নির্বাচনের পর গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, বিশেষত কলকাতা এবং তার পার্শ্ববর্তী জেলাগুলোতে এক বিশাল হকার উচ্ছেদ অভিযান চালিয়েছে। মূলত শহরে দলের ফলাফল খুব একটা ভালো না হওয়ার কারণে, শহরবাসীকে খুশি করার কারণেই এই অভিযান চালানো হয়েছিল বলে মনে করা হয়। 2024 সালের 24শে জুন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে সাফ জানিয়েছিলেন, বেআইনি দখলদারি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এর জন্য পুলিশ, স্থানীয় পুর প্রতিনিধি এবং কিছু নেতাদের একাংশ লোভকে এবং নিয়মিত মাসিক তোলা আদায়ের অভ্যাসকে দায়ী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই 25শে জুন থেকে কলকাতা পুলিশ এবং পুরসভা যৌথভাবে রাস্তায় নামে 3 দিন ধরে কার্যত যুদ্ধকালীন তৎপরতায় বুলডোজার দিয়ে উচ্ছেদ চালানো হয়। শুধু কলকাতার বিভিন্ন জায়গায় নয়, তার পাশাপাশি হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এমনকি আসানসোল ও শিলিগুড়ির মতন জেলা শহরগুলোতেও এই বুলডোজার দিয়ে বেআইনি দোকানপাট ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। আকস্মিক এই বুলডোজার অভিযানের ফলে সেই সময়তেও ওই হাজার হাজার হকার এবং ক্ষুদ্র ব্যবসায়ী রাতারাতি রুটি রুজি হারিয়ে তীব্র আতঙ্কের মধ্যে পড়েন। এবারও হকার সংগঠনগুলো পুনর্বাসন ছাড়া এই উচ্ছেদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করতে থাকে। ভোট হারানোর ভয়ে শেষ পর্যন্ত পিছু হটেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর ডিজিটাল সমীক্ষা, হকারদের স্মার্ট পরিচয়পত্র সহ একাধিক উদ্যোগের কথা বলা হয়েছিল ঠিকই, কিন্তু হয়নি কিছুই। সময়ের এই ক্রোনোলজি প্রমাণ করছে যে শাসক সে কংগ্রেস হোক কিংবা সিপিএম কিংবা তৃণমূল কংগ্রেস, সবার আমলেই হকার উচ্ছেদ হয়েছে, চলেছে বুলডোজার। কিন্তু প্রশ্ন হচ্ছে, বর্তমানে বাংলায় ক্ষমতায় এসে বিজেপি সরকার যখন সেই একই হকার উচ্ছেদ করছে, তখন এই রাজনৈতিক দলগুলোর কি প্রশ্ন করার বা বিরোধিতা করার নৈতিক অধিকার আছে?
কেন বারবার ক্ষমতাসীন সরকার এই হকার উচ্ছেদ করতে বাধ্য হয়? এখন যে মানবিকতার বুলি কপচাচ্ছেন বাম কিংবা তৃণমূল, তাদের 34 এবং 15 মানে মোট এই 49 বছরে সেই মানবিকতার খাতিরে হকারদের সমস্যার সমাধান কেন করা হলো না? তবে কি আসলে কংগ্রেস, সিপিএম এবং তৃণমূল সবার কাছে এই হকাররা ছিল আসলে ভোট ব্যাংক? জানেন কি, পথ বিক্রেতাদের জন্য দেশের একটি আইন আছে। কেন সেই পথ বিক্রেতা আইন 2014 কার্যকর করা হলো না এতদিন? বলবো। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাচ্ছে যে দলই যখন ক্ষমতায় এসেছে তারা শহরের আধুনিকীকরণ এবং যানজট মোকাবেলার স্বার্থে হকার উচ্ছেদের পথ বেছে নিয়েছে। সে 1960 দশকে কংগ্রেস হোক কিংবা 1981 কিংবা 1996 সালে বামফ্রন্ট কিংবা 2024 সালে তৃণমূল কংগ্রেসের সরকার, কড়াভাবে বুলডোজার দিয়ে হকার উচ্ছেদ অভিযান চালিয়েছে সবাই। ক্ষমতায় থাকার সময় উচ্ছেদ করা এবং বিরোধী আসনে বসার পর সেই একই ঘটনার তীব্র বিরোধিতা করার রাজনৈতিক দ্বিচারিতা বা ভোট ব্যাংকের রাজনীতি নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। সমালোচকরা প্রশ্ন তুলছে যে সেই সময়গুলোতে যখন পুলিশ এবং পুরসভা হকারদের দোকানগুলো ভেঙেছিল, তখন যদি তার সঠিক পদক্ষেপ হয়ে থাকে, তাহলে এই 2026 সালে বিজেপি সরকারের আমলে একই পদক্ষেপ ভুল কিংবা বেআইনি হচ্ছে কিভাবে? উচ্ছেদে হাত পুড়িয়েছে সবাই, কিন্তু উচ্ছেদ করার পর কেউ বা কোনো সরকার এই সমস্যার স্থায়ী সমাধান করতে পারেনি। অনেকেই বলছেন যে হকাররা হলেন রাজনৈতিক দলগুলোর জন্য এক বিশাল ভোট ব্যাংক এবং নিয়মিত আয়ের একটা উৎস। স্থানীয় নেতা, পুলিশ এবং পুর প্রতিনিধিদের একাংশের সমন্বয়ে একটি শক্তিশালী সিন্ডিকেট কাজ করে, যারা হকারদের থেকে দৈনিক বা মাসিক ভিত্তিতে কোটি কোটি টাকার অবৈধ তোলা বা চাঁদা আদায় করে। এই সিন্ডিকেটের স্বার্থেই কি তবে হকারদের চিরকাল ওই ফুটপাতে রেখে দেওয়া হয়, স্থায়ী সমাধান করা হয় না? জানেন কি, পথ বিক্রেতাদের জন্য দেশের একটি আইন আছে। এই আইনটির নাম হলো স্ট্রিট ভেন্ডার্স অ্যাক্ট 2014। 2014 সালের 1 মে, যা জম্মু কাশ্মীর বাদে বাকি দেশ জুড়ে কার্যকর হয়েছিল। এই আইনের মূল উদ্দেশ্য ছিল ওই হকারদের উচ্ছেদ বা হেনস্থা থেকে আইনি সুরক্ষা দেওয়া, যাতে তারা শান্তিতে বসবাস করতে পারেন। শহরের ফুটপাত বা রাস্তা যাতে পুরোপুরি জবরদখল না হয়, তার জন্য হকার ব্যবসাকে একটি নিয়মের মধ্যে নিয়ে আসা। এছাড়াও এই আইনের অধীনে প্রতিটি পুরসভা বা পুর সংস্থায় একটি করে টাউন ভেন্ডিং কমিটি করা বাধ্যতামূলক। এই কমিটিতে পুরসভার আধিকারিক, পুলিশ, নাগরিক সমাজ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কমপক্ষে 40% সদস্য থাকতে হবে নির্বাচিত হকার প্রতিনিধিদের মধ্য থেকে। এদের মূল কাজ হলো শহরে কত হকার রয়েছেন তার সমীক্ষা করা, পরিচয়পত্র দেওয়া এবং কোন এলাকায় হকারি করা যাবে তা ঠিক করা। প্রত্যেক 5 বছর অন্তর শহরে হকারদের নতুন করে সমীক্ষা করতে হবে। 14 বছর বা তার বেশি বয়সী সমস্ত হকারকে একটি ভেন্ডিং সার্টিফিকেট এবং একটি পরিচয়পত্র দিতে হবে। কোনো এলাকায় মোট জনসংখ্যার সর্বোচ্চ 2.5% মানুষকে হকারি করার লাইসেন্স দেওয়া যেতে পারে বলেই কিন্তু ওই আইনে উল্লেখ রয়েছে। এছাড়াও আইন অনুযায়ী শহরকে 3টি জোনে ভাগ করার কথাও বলা হয়েছে, যেমন বিধিসম্মত হকার জোন, যেখানে নিয়ম মেনে হকাররা তার ব্যবসা করতে পারবে। দ্বিতীয়ত রেস্ট্রিক্টেড হকার জোন, যেখানে নির্দিষ্ট দিন বা নির্দিষ্ট সময়ে ব্যবসা করা যাবে। আর নো হকার জোন, যেখানে কোনোভাবেই হকারি করা যাবে না। কিন্তু কাগজে কলমে এই আইনটি হকারদের জন্য অত্যন্ত শক্তিশালী হলেও বাস্তবে কেন পশ্চিমবঙ্গে তা কার্যকর হয়নি জানেন কি? দেখুন, পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় এই আইন পাশ হবার 4 বছর পর অর্থাৎ 2018 সালে প্রথম ওয়েস্ট বেঙ্গল আরবান স্ট্রিট ভেন্ডার্স রুলস বিজ্ঞপ্তি প্রকাশ করে। এরপর চূড়ান্ত স্কিম বা নির্দেশিকা তৈরি করতে 2020 সাল পেরিয়ে যায়। আর এই দীর্ঘ প্রশাসনিক লাল ফিতের ফাঁসে আইনের মূল গতি শুরুতেই কিন্তু হারিয়ে যায়। দেখুন, আইন অনুযায়ী প্রতিটি পুরসভায় হকার এবং কর্মকর্তাদের নিয়ে টাউন ভেন্ডিং কমিটি গঠন করা, দ্রুত হকার সমীক্ষা করার কথা ছিল। কিন্তু কলকাতা বা অন্যান্য বড় পুরসভাগুলোতে টিভিসি গঠন করা হলেও হকারদের সঠিক সংখ্যা নিয়ে জটিলতা থেকেই গেছে। প্রকৃত হকারদের সংখ্যা এবং রাজনৈতিক দলগুলোর নিজস্ব তালিকার মধ্যে ব্যাপক গরমিল থাকায় এই ডিজিটাল সমীক্ষার কাজ বছরের পর বছর ঝুলেই থেকেছে। যেমন কলকাতায় মাত্র 15,000 থেকে 54,000 হকারের সমীক্ষা সম্পূর্ণ করা সম্ভব হয়েছিল, যা ওই প্রকৃত সংখ্যার তুলনায় অত্যন্ত কম। তাছাড়া হকাররা হলেন পশ্চিমবঙ্গের রাজনীতির অন্যতম বড় এবং সুসংগঠিত ভোট ব্যাংক।
বড় ভোট ব্যাংক হাতছাড়া হওয়ার আশঙ্কা কোনোদিনই ওই ক্ষমতাসীন শাসক দলই ওই ছাড়তে চায়নি। তাই এই আইনের কড়া নিয়মগুলো মাঠ পর্যায়ে কঠোরভাবে বলবৎ করাও যায়নি। যদি আগের সরকারগুলো এই বাস্তব প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই ব্যবস্থাগুলোকে সঠিকভাবে নিত, তাহলে কখনোই কিন্তু এখন এই উচ্ছেদ করতে হতো না। দেখুন, মানবিকতার যে কথা বলা হচ্ছে, সেই মানবিকতা কি কখনো অবৈধতাকে বৈধতা দেওয়ার কথা বলে? ধরুন, আপনার বাড়িতে কেউ ভাড়াটিয়া রয়েছে, দীর্ঘদিন আপনার বাড়িতে ভাড়া থাকার কারণে সেই ভাড়াটিয়া যদি দাবি করে যে বাড়ির ওই অংশটি তার, তবে মানবিকতার জায়গায় আপনি কি সেটা তাকে ছেড়ে দেবেন? কিংবা আপনার বাড়ির গেটের ঠিক সামনে হঠাৎ কেউ যদি সবজির ডালা নিয়ে বসে পড়ে এবং সেখানেই সে পাকাপাকিভাবে দোকান গড়ে তোলে, আপনি কি তাকে ওই মানবিকতা দেখিয়ে বসতে দেবেন? অবশ্যই হকারি যারা করেন তাদের রুটি রুজির বিষয় রয়েছে, তা উপেক্ষা করছে না কেউ, আমরাও করছি না। কিন্তু তাই বলে অবৈধভাবে এলাকা দখল করে, ফুটপাত দখল করে কিংবা প্ল্যাটফর্ম দখল করে যদি হকারি শুরু হয়, তবে তো তা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। আর এই হকারদের একটা প্রবণতা রয়েছে, কোনো রাজনৈতিক নেতাকে ধরে একই এলাকায় জাঁকিয়ে বসে পড়া। তারা যে উপার্জন কম করেন এমনটা কিন্তু নয়। এখানে একটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি। প্রতিবেদন অনুযায়ী 2005 সালে কলকাতার 2,75,000 হকার 87.72 বিলিয়ন টাকার ব্যবসা করেছিলেন। অর্থাৎ বুঝতেই পারছেন এদের ইনকাম কতটা। কিন্তু সেই অনুযায়ী এরা কি সরকারকে ট্যাক্স দেয়? যদি না দেয় তবে কেন দেবে না? এই অবৈধ দোকানগুলো অনেক জায়গায় বৈধ দোকানের সামনে গজিয়ে উঠেছে, যেমন হাতিবাগান, গড়িয়াহাট, ধর্মতলা। সেখানে বৈধ দোকানগুলো রীতিমতো ঢেকে গেছে এই হকারদের জন্য। বৈধ দোকানগুলো নিয়মিত ট্যাক্স দিলেও তাদের ব্যবসা মার খাচ্ছে ওই সমস্ত হকারদের জন্য। সত্যি কি সেই অধিকার ওই হকারদের রয়েছে? শুধু মানবিক মানবিক বলে চিৎকার করলেই তো সমাধান হবে না, সঠিক সমাধান সূত্র খুঁজে বের করতে হবে। যে সমস্ত প্ল্যাটফর্মগুলোতে হকারদের সরিয়ে দেওয়া হয়েছে, সরকার বা রেলের তরফে যদি সেখানে স্থায়ী দোকান করে হকারদের হাতে নির্দিষ্ট অর্থের বিনিময়ে তা তুলে দেওয়া হয় এবং তার জন্য তাদের কাছ থেকে ট্যাক্স নেওয়া হয়, তবে অসুবিধে কোথায়? এতে সরকারের আয় শুধু বাড়বে না, বরং সরকারের কাছে হকারদের সম্পর্কে একটা তথ্যও থাকবে। আমি বলছি না এটাই একমাত্র সমাধান, এ বাদেও হয়তো আরও অনেক বিষয় রয়েছে। আসল বিষয় হলো এই সমস্ত বিষয়গুলোকে একত্রিত করে একটি স্থায়ী সমাধান সূত্র খুঁজে বের করা। আর যদি তা না যায়, কিছুদিন পর আবার ওই সমস্ত জায়গায় দোকান গড়ে উঠবে, আর এই উচ্ছেদেরও কোনো অর্থ থাকবে না। এখন দেখার সরকার কোন পথে হাঁটে। আজ এ পর্যন্তই। নমস্কার।